ভারত ফোর্জের ২০২৫ সালের অ্যানুয়াল রিপোর্টটা বেশ ইন্টারেস্টিং। আজকের এই টালমাটাল বিশ্বে যেখানে সবকিছুই এত অনিশ্চিত, সেখানে ওরা ঠিক কী স্ট্র্যাটেজি নিচ্ছে, কিভাবে নিজেদের ফিউচারের জন্য তৈরি করছে। চলুন আজ এই ব্যাপারটাই একটু খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই কোম্পানির চেয়ারম্যানের এই কথাটা দেখুন। কি বলছেন উনি? বলছেন দুনিয়াটা আর আগের মতো নেই। মানে অর্থনীতির সেই চেনা সাইকেল, যেখানে একবার ভালো সময় আসে, একবার খারাপ, সেদিন শেষ। এখন যা হচ্ছে তা হলো বড় বড় স্ট্রাকচারাল শিফটস, পলিসি চেঞ্জ, জিওপলিটিক্যাল রদবদল। আর এই নতুন পৃথিবীতে টিকে থাকাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তো এই যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, আসলে সমস্যাগুলো ঠিক কোথায়? ভারত ফোর্জের মতো একটা কোম্পানির জন্য এই গ্লোবাল হেডউইন্ডস বা প্রতিকূলতাগুলো কি কি? ওদের স্ট্র্যাটেজিটা বোঝার আগে চলুন আগে এই চ্যালেঞ্জগুলোই একটু দেখে নিই। চ্যালেঞ্জের তালিকাটা কিন্তু বেশ লম্বা। দেখুন, একদিকে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন খুবই জটিল, মানে ইন্টারেস্ট রেট অনেক বেশি, যার ফলে ইনভেস্ট করা কঠিন হয়ে যাচ্ছে। তার ওপর গ্লোবাল ডিমান্ডও কমতির দিকে। আর হ্যাঁ, মধ্যপ্রাচ্য আর আমাদের আশেপাশের জিওপলিটিক্যাল কনফ্লিক্ট তো আছেই, যেটা সাপ্লাই চেইনকে যে কোনো মুহূর্তে এফেক্ট করতে পারে। সব মিলিয়ে ব্যবসা করার জন্য পরিবেশটা কিন্তু মোটেই সহজ নয়। তো প্রশ্ন হলো, এই রকম একটা পরিস্থিতিতে ভারত ফোর্জ ঠিক কী করছে? ওরা একটা দারুণ ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি নিয়েছে। মূল আইডিয়াটা হলো, ওরা যা বানায় আর যা বিক্রি করে সেটার ধরনটাই আমূল পাল্টে ফেলা। এই যে স্ট্র্যাটেজিক পিভট বা কৌশলগত পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? আচ্ছা, সহজ করে বললে, ধরুন আগে ওরা গাড়ির একটা নাট বল্টু বানাতো, আর এখন ওরা পুরো গিয়ারবক্সটা বা একটা কমপ্লিট অ্যাসেম্বলি বানিয়ে দিচ্ছে। মানে ওরা আর শুধু পার্টস সাপ্লায়ার নয়, এখন ওরা একটা টোটাল সলিউশন প্রোভাইডার হয়ে উঠছে। এই বদলটা বাস্তবে কেমন দেখতে? দেখুন, একটা সময় ছিল যখন ওদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর্টের সিংহভাগ আসত অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর থেকে। আর এখন অ্যারোস্পেস হয়ে উঠেছে একটা কি গ্রোথ ড্রাইভার। মোট রপ্তানির প্রায় 14%। আর বুঝতেই পারছেন, অ্যারোস্পেস মানে শুধু হাই ভ্যালু প্রোডাক্টই নয়, এর সাথে জড়িয়ে আছে হাই টেকনোলজি আর লং টার্ম কন্ট্রাক্ট। আর ওদের স্ট্র্যাটেজিটা যে কাজ করছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই সংখ্যাটা, ৯,৫০০ কোটি টাকা। এটা হলো শুধু ডিফেন্স সেক্টরে ওদের এক্সিকিউটেবল অর্ডার বুক। ভাবুন একবার, এটা কিন্তু এক বছরের রেভিনিউ নয়, এটা হলো ভবিষ্যতের কাজের গ্যারেন্টি। এর থেকেই বোঝা যায় ওই পার্টস থেকে প্রোডাক্টে যাওয়ার সিদ্ধান্তটা কতটা সলিড ছিল। এখন এত বড় বড় প্ল্যান সফল করতে গেলে তো পয়সাকড়ি আর আর্থিক স্থিতিশীলতা দরকার, তাই না? ভারত ফোর্জ ঠিক সেই কাজটাই করেছে। ওদের স্ট্র্যাটেজির দ্বিতীয় পিলার হলো একটা ফাইন্যান্সিয়াল ফোর্ট্রেস বা আর্থিক দুর্গ তৈরি করা। চলুন পরপর ৩টা নম্বর দেখে নিই, যা ওদের আর্থিক শক্তিটা বুঝিয়ে দেবে। প্রথমটা হলো নেট ডেট টু ইকুইটি রেশিও মাত্র 0.35। এর মানে কি? খুব সহজ। কোম্পানির ওপর ঋণের বোঝা প্রায় নেই বললেই চলে। আর ঋণ কম মানে ঝুঁকিও কম, খারাপ সময়ে লড়াই করার ক্ষমতা অনেক বেশি। দ্বিতীয় নম্বরটা দেখুন, হাতে ক্যাশ রয়েছে ২,৬২৩ কোটি টাকা। হাতে এত ক্যাশ থাকাটাও অনেকটা গাড়িতে এক্সট্রা ফুয়েল রাখার মতো ব্যাপার। যখন দরকার নতুন সুযোগে ইনভেস্ট করা যায়, আবার যে কোনো অর্থনৈতিক ঝড়ঝাপটাও সামলে নেওয়া যায়। আর ৩ নম্বর পয়েন্টটা হলো ওদের প্রফিট মার্জিন ১৮.২%। তো আসল কথাটা কি দাঁড়ালো? এই যে আর্থিক শক্তি, এটি কিন্তু এমনি এমনি আসেনি। এটা হলো ওদের সেই স্ট্র্যাটেজিক ডিসিশনের সরাসরি ফল, যেখানে ওরা কম লাভের পার্টস ছেড়ে হাই ভ্যালু প্রোডাক্ট বানানোর দিকে ফোকাস করেছে। এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। জাস্ট দেখুন ২০২১ থেকে ২০২৫-এর মধ্যে রেভিনিউ গ্রোথটা, এই যে অসাধারণ বৃদ্ধি, এটাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওদের স্ট্র্যাটেজিটা কতটা কার্যকর। আচ্ছা, এবার আসা যাক ওদের স্ট্র্যাটেজির তৃতীয় স্তম্ভে, সাস্টেইনেবিলিটি বা স্থায়িত্ব। আজকের দিনে কিন্তু এনভায়রনমেন্টাল, সোশ্যাল আর গভর্নেন্স মানে ইএসজি আর কোনো অপশনাল ব্যাপার নয়। এটা এখন যে কোনো ভালো বিজনেস মডেলের একটা কোর পার্ট। ইএসজি এর অর্থাৎ এনভায়রনমেন্টাল দিকটা যদি দেখি, তাহলে দেখব ওদের মোট বিদ্যুৎ ব্যবহারের ৩৭%ই আসছে রিনিউয়েবল সোর্স থেকে। কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য এটা কিন্তু একটা বিশাল স্টেপ। আর শুধু এনার্জি নয়, ওদের তৈরি করা বর্জ্যের ৯৯%-রও বেশি রিসাইকেল করা হয়। ভাবা যায়? এটা ওদের অপারেশনাল এফিসিয়েন্সিরও একটা দারুণ প্রমাণ। এবার আসি এস মানে সোশ্যাল দিকে। ভারত ফোর্জ প্রায় ৩,৮০০ জন মহিলাকে ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করেছে। এটা কিন্তু শুধু চ্যারিটি নয়, এটা হলো একটা শক্তিশালী সমাজ গড়ার জন্য ইনভেস্টমেন্ট। আর শেষে হলো জি অর্থাৎ গভর্নেন্স।
ওদের বোর্ড লেভেলে একটা ডেডিকেটেড ইএসজি কমিটি আছে। এর কাজ হলো এটা নিশ্চিত করা যে এই সমস্ত ভালো কাজগুলো যেন বিচ্ছিন্নভাবে না হয়, বরং কোম্পানির কোর স্ট্র্যাটেজির একটা অংশ হিসেবে টপ লেভেল থেকে পরিচালিত হয়। বেশ, বর্তমান স্ট্র্যাটেজি তো দারুণ কাজ করছে, কিন্তু ফিউচার প্ল্যান কি? চলুন শেষ অংশে দেখে নেওয়া যাক ভারত ফোর্জ ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে শেপ দেওয়ার জন্য কি ভাবছে। ওদের নেক্সট জেনারেশন ভেঞ্চারগুলো কিন্তু খুবই অ্যাম্বিশাস। একদিকে যেমন মোবিলিটির জন্য কমপ্লিট পাওয়ার ট্রেন সিস্টেম বানাচ্ছে, তেমনি আবার টেলিকম সার্ভার ম্যানুফ্যাকচারিংয়েও নামছে। এর পাশাপাশি অ্যারোস্পেস আর ডিফেন্সে তো বড় ইনভেস্টমেন্ট চলছেই। প্রত্যেকটা উদ্যোগই কিন্তু লং টার্ম গ্রোথের দিকে ইঙ্গিত দিচ্ছে। তো ভারত ফোর্জের এই পুরো জার্নিটা একটা বড় প্রশ্ন তুলে ধরে, সেই প্রাচীন কামারশালা থেকে আজকের এআই ড্রিভেন ফ্যাক্টরি। এই যে লেগেসি ইন্ডাস্ট্রিগুলো এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে টিকে থেকে ভবিষ্যৎ তৈরি করার জন্য ওদের ঠিক কী করতে হবে, প্রশ্নটা কিন্তু ভাবার মতো।